কবুল বলার ঠিক আগ মুহূর্তে ছোঁয়ার হবুবর অনুরাগ চৌধুরী দাঁড়িয়ে বলল, ছোঁয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। অনুরাগের কথা শুনে তার মা বলে ওঠে, আগে বিয়েটা হয়ে যাক, তারপর তো সব কথা হবে। তুমি বুঝতে পারছো না মা, আমার কথাগুলো এক্ষুনি বলা দরকার, যেটা পরে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। অনুরাগের মা উত্তেজিত হয়ে কিছু বলতে চাইলেন, তার আগেই ছোঁয়া তার প্রিয়া আন্টির দিকে তাকিয়ে বলল, না আন্টি, আগে আমি ওনার কথা শুনবো, তারপর বিয়েটা হবে। উনি যেহেতু এই মুহূর্তে কথাটা বলতে চাচ্ছেন, নিশ্চয়ই কথাটা শোনা খুব জরুরি। আপনি আমার সাথে ভেতরে আসুন, আমি এক্ষুনি আপনার কথা শুনবো। এটা বলে আমি আমার রুমে গেলাম। রুমের বেলকনির সামনে এসে দাঁড়িয়েছে ছোঁয়া, তাকে ফলো করে পেছনে অনুরাগ এসে দাঁড়ায়। তারপর অনুরাগকে উদ্দেশ্য করে বলল, এবার বলুন কি বলবেন। ছোঁয়া, আমি বুঝতে পারছি না কথাগুলো তোমাকে কিভাবে বলবো। আমি বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে গেছে। আমার আম্মু আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি পর্যন্ত, শুধু বিদেশে থাকতে ফোন করে বলেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কাল ফিরেছি আর আজকে বিয়ের জন্য নিয়ে এসেছে। আমি এখানে আসার আগে আম্মুকে বলেছিলাম আমাকে ভাবার জন্য সময় দাও, কিন্তু না, আম্মু উল্টো আমাকে বলল, এত ভালো মেয়ে নাকি আমি জীবনেও পাবো না। তুমি আমাকে কতটুকু চেনো, ছোটবেলায় একসাথে খেলা করেছি, একসাথে থেকেছি, ব্যাস এইটুকু। এটুকুর মধ্যে তুমি বুঝতে পেরেছো তুমি আমাকে পছন্দ করো বা আমি তোমাকে পছন্দ করি। আপনার কি আমাকে পছন্দ না? আমি সেটা বলিনি ছোঁয়া, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। তাহলে বিয়েটা আরো কয়েকদিন পর করি। না ছোঁয়া, আসলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়েটা ভাঙতে চাইছি, আর সেটার জন্য আমার তোমার সাহায্য দরকার। অনুরাগের কথাটা শুনে ছোঁয়া বেশ অবাক হয়ে গেল। আপনি যা বলবেন আমি তাই করব, তবু বিয়েটা ভাঙবেন না প্লিজ। সেই ছোটবেলা থেকে আমি আপনাকে পছন্দ করি। যখন আপুদুলা ভাই আমাকে এসে বলে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, তখন থেকে আমি আপনার ছবি আমার মনের মাঝে এঁকে ফেলেছি। দরকার হলে আপনি আরো কিছুদিন সময় নিন, তারপরও বিয়েটা ভাঙবেন না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ছোঁয়া, তুমি সম্পূর্ণ ট্রিপিক্যাল বাঙালি, তুমি শাড়ি পরো, এসব আমার পছন্দ না। আমি মডার্ন স্মার্ট এসব মেয়ে পছন্দ করি, আমার পাশে ওই সব মেয়েদের মানায়। আমি তোমাকে বিয়ে করলে আমি কখনো বন্ধুদের সামনে তোমাকে নিয়ে যেতে পারবো না। আমার বন্ধুরা তোমাকে দেখলে হাসাহাসি করবে, আর আমার সাথে তোমার যায় না ছোঁয়া। অনুরাগ আমার সামনে কথাগুলো বলে যাচ্ছে, আর তার কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তবুও নিজেকে সামলে বলি, ব্যাস অনেক বলেছেন মিস্টার অনুরাগ চৌধুরী, আপনি আমাকে বিয়ে করবেন না, তাই বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আপনি আমাকে অনেক কথা বলেছেন এতক্ষণ, আমি কিছুই বলিনি, আর একটা কথাও আমি আপনার থেকে শুনতে চাই না। আপনি বলেছেন যে আপনার সাথে আমার চায় না, ঠিক আছে, একদিন আপনি আমার সামনে এসে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, এটা আমার চ্যালেঞ্জ। এই কথা শুনে অনুরাগ হালকা হেসে বলল, সেই দিন কখনো আসবে না, সেটা সময় বলে দিবে, আপনি আমাকে একটু একা থাকতে দিন। অনুরাগ বলল, নিশ্চয়ই, আমি আম্মুকে নিয়ে চলে যাচ্ছি। একটু পরে ওরা সবাই চলে যায়, আর ছোঁয়া দরজা আটকে জোরে জোরে কান্না করতে লাগলো। একটু পর আপু দুলাভাই এসে দরজায় টোকা দিতে লাগলো। আপু বলল, ছোঁয়া বোন, দরজা খোল। তাদের কথা শুনে আমি জোরে চিৎকার করে বলি, আমাকে একটু একা ছেড়ে দাও। দুলাভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, মেয়েটাকে একটু একা ছেড়ে দাও, কম ঝড় তো যায়নি মেয়েটার উপর দিয়ে। এটা বলে তারাও একটু একা ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। অনুরাগ বাসায় ফিরতেই তার আম্মা আমেনা বেগম তাকে উদ্দেশ্য করে বলল, অনুরাগ, কাজটা তুমি মোটেও ঠিক করনি, তুমি আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছো। তুমি আজকে যেভাবে ছোঁয়া আমাকে অপমান করেছো, একদিন তুমি ছোঁয়াকে পাওয়ার জন্য অনেক কষ্ট করবে, কিন্তু সেদিন ছোঁয়াকে পাবে না, এই আমি বলে দিলাম। অনুরাগ তার মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে নিলে তার মা তাকে বলে ওঠে, কাজটা তুই একদম ঠিক করিসনি। এটা বলে অনুরাগের মা ভেতরে চলে গেলেন। অনুরাগ তার মায়ের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মনে মনে বলল, আমার সাথে ওই মিডিল ক্লাস মেয়েটার কিছুতেই যায় না। আমি অনুরাগ চৌধুরী যা করেছি একদম ঠিক করেছি। এটা বলে সেও নিজের রুমে চলে গেল। তখন প্রায় মধ্যরাত, আকাশে চাঁদ তারার দেখা নেই, আকাশ পুরোপুরি অন্ধকারে ঢাকা। ব্যস্ত শহর, এখন ঘুমন্ত পুরী নিকোষ আধারে ছেয়ে গেছে চারিপাশ। এই মধ্যরাতে সবাই ঘুমোচ্ছে, শুধু আমি বেলকনিতে দাঁড়িয়ে আমার জীবনের সাথে আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি আর চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। কেন অনুরাগ, আপনি আমার সাথে এরকম করলেন? আমি ছোটবেলা থেকে আপনাকে ভালোবেসে এসেছি, আপনি আমাকে বিয়ে নাই করতেন, কিন্তু কেন আপনি আমাকে গাইয়ে আনস্মার্ট বলে অপমান করলেন? আমি চোখের জল মুছে উঠে দাঁড়ালাম আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি আপনার জন্য আর কাঁদবো না। আমাকে আমি এমন ভাবে তৈরি করব যাতে আপনি নিজে এসে আমাকে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, এটা আমার চ্যালেঞ্জ। এটা বলে আমি বেলকনি থেকে রুমে আসলাম। রুমে এসে খাটে বসতেই আমার চোখ পড়ল আমার মোবাইলে সেট করা অনুরাগের ছবির উপর। ছবিটা দেখেই আমার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সাথে সাথে আমি মোবাইল থেকে ছবিটা ডিলিট করে দিলাম। তারপর রুমের লাইট অফ করে শুয়ে পড়লাম আর দীর্ঘশ্বাস ফেলে বললাম, কাল থেকে আমার জীবনের নতুন অধ্যায় শুরু। এদিকে অনুরাগ ক্লাবে এসে একের পর এক ড্রিঙ্কস করছে। তার বন্ধু সজীবও তার সাথে এসেছে। তার বন্ধু সজীব তার অবস্থা দেখে বলল, কি রে, তোর না কালকে বিয়ে ছিল, তা বিয়েটা ভাঙলি কেন? তার কথা শুনে অনুরাগ হাসতে হাসতে বলে, আমি ওই মেয়েটাকে কিছুতেই বউ হিসাবে মানতে পারবো না, তাই বিয়েটা ভেঙে দিয়েছি। ভাই আর কত খাবি, এবার চল, আন্টি জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে, তোকে আজকে বাসায় ঢুকতে দেবে কিনা কে জানে, চল তোকে বাসায় দিয়ে আসি। তারপর তার বন্ধু তাকে ধরে ক্লাব
ক্লাব থেকে বাড়ি পৌঁছে দিতে যায়। অনুরাগের কাছে বাড়ির এক্সট্রা চাবি থাকায় সে চাবি দিয়ে তালা খুলে নিজের ঘরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম আপু টেবিলে বসে আছে। দুলাভাই হয়তো নাস্তা করে অফিসে গেছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। তারপর আপাকে উদ্দেশ্য করে বললাম, তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। আমার কথা শুনে আপু অবাক হয়ে আমার দিকে তাকালো। তাদের অবাক হয়ে তাকানোটা স্বাভাবিক। আপু হয়তো ভেবেছিল কালকের ঘটনার পর আমার নিজেকে সামলাতে একটু সময় লাগবে। আমি নিজের ভাবনাকে বাদ দিয়ে মাকে বলি, কি হলো আপু, খাবার দাও। আপু আমার দিকে তাকিয়ে বলে, বোন তুই ঠিক আছিস তো? আপুর কথা শুনে আমি তার দিকে তাকিয়ে একটা মিথ্যা হাসি দিয়ে বলি, আমি একদম ঠিক আছি আপা, কালকের ঘটনাটা ভুলে যাও আপা, আমিও ভুলে গেছি। অনুরাগ আমাকে টিপিক্যাল গাইয়া মেয়ে বলে যা নয় তা বলে অপমান করেছে। এবার অনুরাগ দেখবে এই টিপিক্যাল গাইয়া মেয়ে চাইলে কি করতে পারে। বাবা দুলাভাইকে বলিস আমি বাবার ব্যবসাটাতে জয়েন করব। আপু অবাক হয়ে বলল, কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে? কেন আপু, বাবার পরে আমাদের দুই বোনের জায়গায় যদি একজন ভাই থাকতো তাহলে কি ব্যবসাটার হাল ধরতো না? আমি কেন ধরতে পারবো না? আমার কথা শুনে আপু হাসি মুখে বলে, এটা তো খুব ভালো কথা, আমি এক্ষুনি তোর দুলাভাইকে ফোন দিয়ে সব ব্যবস্থা করে রাখতে বলবো। আর শোন বোন, আমিও চাই তুই অনুরাগকে দেখিয়ে দিস তুই চাইলেই সব করতে পারিস। এটা বলে আপু আমাকে জড়িয়ে ধরলো। তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আপু আমার মাথায় হাত রেখে বলল, আমাদের দোয়া তোর সাথে সব সময় আছে। তারপর আপু আমাকে নিজের হাতে খাবার বেড়ে খাইয়ে দিল। এরপর 3 মাস পার হয়ে গেছে। অনুরাগ নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে। আর সেটার জন্য কথা বলতে একটা এজেন্সি অফিসে বসে আছে অনুরাগ। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, তাই সে খুব বিরক্ত। তখনই অফিসের সিওর পিএস এসে বলল, আপনি এখন ভেতরে যেতে পারেন। অনুরাগ রাগে ক্ষোভে ফেটে পড়ে মেয়েটাকে বলল, আপনি জানেন আমি কে? আমাকে এভাবে 1 ঘন্টা বসিয়ে রাখার মানে কি? আপনাদের এখানে কাজের বিষয়ে কথা বলতে এসেছি। এই মুহূর্তে একসাথে 4টা প্রজেক্টের কাজ চলছে আমার, আর এটা আমার ড্রিম প্রজেক্ট, তাই আমি নিজে এখানে এসেছি। আপনাদের এজেন্সি এমন কোনো বড় এজেন্সি নয় যে আমার সাথে এমন দামি ভাব দেখাতে হবে। কিভাবে আপনি আমাকে 1 ঘন্টা বসিয়ে রাখেন? মেয়েটি বলল, আমাকে ক্ষমা করবেন, আমাদের কোম্পানি গত 3-4 মাসে রেকর্ড ব্রেক করে দেশের সেরা 5 এজেন্সির মধ্যে জায়গা করে নিয়েছে, যার একমাত্র ক্রেডিট আমাদের নতুন সিও ম্যাডামের, আমাদের চেয়ারম্যান স্যারের ছোট মেয়ে, খুবই মেধাবী। আর আমি আপনাকে ইচ্ছা করে দাঁড় করিয়ে রাখিনি স্যার, উনি জার্মানির এবং চীনের ক্লায়েন্টদের সাথে জুম মিটিং এ ব্যস্ত ছিলেন। মেয়েটির কথা শুনে অনুরাগ কিছুটা অবাক হলো বটে। মেয়েটি বলল, আপনি ভেতরে যেতে পারেন। নতুন সিও ম্যাডাম সম্পর্কে অনুরাগের বেশ কৌতূহল জাগে, তাই সে তাড়াতাড়ি ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে দেখলো ঘোরানো চেয়ারে বসে আছে ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটি স্মার্ট মেয়ে। তার মুখটা দেখা যাচ্ছে না চুলের জন্য। অনুরাগ বলল, হাই, আমি অনুরাগ, আপনার সাথে আমার ইমেলে কথা হয়েছিল। মেয়েটি এবার চেয়ার ঘুরিয়ে অনুরাগের দিকে তাকিয়ে বলল, বসুন। অনুরাগের চোখ যেন বিস্ফোরিত, সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। মাত্র 3 মাসে একটা মানুষের এরকম পরিবর্তন হতে পারে, সে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতো না। আরে বাবা, তুমি তো নিজেকে একদম বদলে ফেলেছো, আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না। তারপর বলো কেমন আছো? মিমাপা দুলাভাই কেমন আছে? ছোঁয়া বলল, আপনি কাদের কথা বলছেন? দয়া করে আপনি কোনো পার্সোনাল কথা বলবেন না, এখানে একটা ব্যবসায়িক ডিলের জন্য এসেছেন। আমাদের মধ্যে আগামী 15 মিনিট শুধু সেটা নিয়ে কথা হবে, এরপর কিন্তু আমাকে বের হতে হবে। অনুরাগ গলায় কাশি দিয়ে বলল, তুমি মনে হয় আমার কথাটা খুব সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছো, তাই না? আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার সাথে রাগ করে আছো। সরি, আমি আপনাকে আবারও বলতে বাধ্য হচ্ছি, আপনি যদি পার্সোনাল কথাবার্তা বন্ধ না করেন তাহলে আমি এক্ষুনি আপনার সাথে মিটিংটা ক্যান্সেল করে দিব। আর হ্যাঁ, এমনিতেও আপনাদের সাথে ব্যবসা করার আমাদের কোনো ইচ্ছা নেই, কারণ গত 3-4 মাসে আমরা যেভাবে গ্রো করে গেছি তাতে করে আমাদের কাছে নতুন সব ক্লায়েন্টরা আছে, আর আপনাদের কোম্পানির অবস্থাও তো আগের মতো নেই। তাই সব দিক চিন্তা করে বলছি, হয়তো আপনাদের সাথে আমাদের আর ব্যবসাটা নাও হতে পারে। ছোঁয়া অনবরত কথা বলে যাচ্ছে, আর অনুরাগ একটার পর একটা ধাক্কা খাচ্ছে। তার মনের মধ্যে মেয়েটার জন্য কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে। সেদিনের সহজ সরল টিপিক্যাল বাঙালি মেয়েটা কিভাবে এতটা স্মার্ট করে কথা বলছে, আর কিভাবেই বা এত কম সময়ে তার কোম্পানিটি এতটা গ্রো করলো। অনুরাগের মাথায় কিছুই আসছে না, সে বুঝতে পারছে না এরপর কি হতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যদি আপনারা চান তাহলে আমরা অবশ্যই 2য় পর্ব নির্মাণ করব। তার জন্য অবশ্যই এই গল্পটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।